করি আবার ঠিক আছে, স্টার্ট হয়ে গেছে। তো এবার আমাদের আজকে যে ক্লাসটা চলবে সেটা হচ্ছে 11 নম্বর ক্লাস। আর আজকে আমরা শিখব গিয়ে স্ট্রাকচার। এখানে npm -ins ইনস্টল করে প্রথমে সমস্ত প্যাকেজেস ডাউনলোড করে নিতে হবে, কারণ এখানে যে সমস্ত প্যাকেজেসগুলো ইউজ করা হয়েছে সেগুলোর উপর আগে কাজ শুরু করতে হবে। তো দেখি কতক্ষণ ডাউনলোড হতে টাইম লাগে। ওকে, আচ্ছা এখনো হয়নি, এবার হচ্ছে npm রান ডেভ করলে বেসিক্যালি আমাদের এটা অটোমেটিক্যালি স্টার্ট হয়ে রিকম্পাইল হয়ে যায়। তো বেসিক্যালি কী হচ্ছে, আমাদের অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন যা স্টার্ট হচ্ছে সমস্ত এইখান থেকে আমাদের স্টার্ট হচ্ছে, ঠিক আছে। এবং এইটা স্টার্ট হওয়ার পরে আমাদের এখানে লোকাল হোস্ট 3000 পোর্ট এখানে আমাদের চলবে। ওকে, তো তো এই হচ্ছে আমাদের এখানে এটা আর এটা রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখন এখানে কোনো অ্যাপ্লিকেশন রেডি করি এখানে আচ্ছা আমি তো আগের দিন তো এপিআই দেখিয়েছিলাম ভাই। এপিআই মানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের বেসিক স্ট্রাকচারিংটা দেখিয়েছিলেন। এখানে বেসিক্যালি এপিআই এর পার্টটাও এইভাবেই অ্যাকচুয়ালি এখানে এপিআই স্টার্ট হয়েছে, যেটা ব্যাক এন্ডে মেনলি আমরা এখানে জেসন ডেটা, বেসিক জেসন ডেটা আমরা এখানে পাস করেছিলাম এবং যেটা আমরা ফ্রন্ট এন্ড থেকে ক্যাপচার করে এখানে লাগিয়েছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক্যালি বেসিক এপিআই ফরম্যাটের পার্ট, এইভাবে আমরা করতে পারি। আপাতত আমি এটাকে সরিয়ে দিলাম এবং এটাকে সরিয়ে দিলে পরে অবশ্যই এখানে অটোমেটিক্যালি আপগ্রেড হয়ে যাবে এবং এটা ফ্রন্ট এন্ড পার্ট পাচ্ছে না। এবার এই ফ্রন্ট এন্ডে যেটা থাকা দরকার তার জন্য আমাদের এইখানে এই পার্টটা হয়ে যাচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড পার্ট। যেভাবেই আমি আপডেট করলাম সঙ্গে সঙ্গে আমাদের এই ডেটাটা এখানে চলে আসলো। ওকে, এবার বেসিক্যালি কী হচ্ছে, আমাদের অ্যাপ্লিকেশন কীভাবে কাজ করছে। অ্যাপ্লিকেশনের ফার্স্ট পার্ট হচ্ছে প্রথমে আমরা এক্সপ্রেস এখানে অ্যাড করলাম, তারপরে এক্সপ্রেসের অ্যাপ ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম। এখানে ইউজ বলে যে মেথডটা আছে, এই ইউজ মেথডটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের একটা মিডলওয়্যার মেথড। মিডলওয়্যার মেথড বলতে গেলে বেসিক্যালি কীরকম, একটা অ্যাপ্লিকেশনের মধ্যে আরেকটা অ্যাপ্লিকেশনকে কল করে। এবার ব্যাপারটা হচ্ছে এখানে একটা অ্যাপ্লিকেশনের মধ্যে আরেকটা অ্যাপ্লিকেশন বলতে এটাকে বলা যেতে পারে, তুমি মনে করো এটাকে এরা এখানে এটা ডিফাইন করেছে এটা অ্যাপ্লিকেশান টু অ্যাপ্লিকেশান, বাট এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি এক একটা মডিউল, মানে এটা হচ্ছে আমাদের মেন মডিউল, ঠিক আছে, টপ মডিউল। এটা এর ভেতরের যে পার্টটা এটা হচ্ছে সাব মডিউল, ঠিক আছে। এই সাব মডিউলটা এখানে আমাদের এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। এবার এই সাব মডিউলের মধ্যে আমরা আলাদা আলাদা টাইপের ডেটা সেটিং আমরা করতে পারি। এবার এই যে ডেটা সেটিংয়ের যে ব্যাপারটা, অবশ্যই তুমি এপিআই কলিং করেছো, তাই না? এপিআই কলিংয়ের জন্য এপিআই মেথডগুলো নিশ্চয়ই অ্যাপ্লাই করেছো, গেট, পোস্ট, পুট, ডিলিট এগুলো করেছো। তো এইখানে বেসিক্যালি কী হচ্ছে, আমরা প্রত্যেকটা টাইপের মেথড আমরা এখানে ইউজ করতে পারি। এবার তার জন্য কী হচ্ছে, আমাদের এখানে প্রথম যে অবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে রাউটারের অবজেক্ট, রাউট, এবং রাউটের পর গেটের পরে এখান থেকে আমরা একটা ফাংশনস পাচ্ছি এবং সেই ফাংশনস দিয়ে আমরা এখানে দুটো ফাংশনসের মধ্যে দুটো কী বলে প্যারামিটার পাচ্ছি, ঠিক আছে, যেটা কিনা অ্যাকচুয়ালি গেট মেথড থেকে আসছে। এবার রিকোয়েস্ট রেসপন্স, এই রিকোয়েস্ট রেসপন্সের মধ্যে এখানে কী হচ্ছে, আমরা এই রিকোয়েস্টটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্রাউজারের থেকে যখন ডেটা আমরা তুলি তখন হচ্ছে আমাদের রিকোয়েস্ট মোডে তুলি, আর যখন আমরা ব্রাউজারে যখন ডেটা পাঠাই তখন রেসপন্স মোডে ডেটাটাকে পাঠাই, ঠিক আছে।
এটার অ্যাকচুয়াল আরইকিউ আরইএস, এবার তুমি এখানে এ এখানে যদি বি লিখে দাও তাতেও যে খুব একটা প্রবলেম হবে তা নয়, কারণ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি প্রথম পার্টটা অবভিয়াসলি রিকোয়েস্ট এখানে দেখিয়ে দিচ্ছে, আর সেকেন্ড পার্ট যেটা হবে সেটা অবভিয়াসলি রেসপন্স। ঠিক আছে, তো সেই হিসাবে এটাকে ভালোভাবে বোঝাবার জন্য আরইকিউ অ্যান্ড আরইএস এইভাবে করলে আমাদের এই জিনিসটা বুঝতে সুবিধা। এবার ব্যাপারটা হচ্ছে এইখানে আমরা ইন জেনারেল আমি এখানে এটাকে জেসনে রেখেছি। এবার জেসনে রাখলে কী হচ্ছে, জেসনে থাকলে পরে আমরা এখানে জেসনের মধ্যে নাল মানে এমনি নর্মাল ভ্যালু পাঠাতে পারি, এখানে জেসনের মধ্যে আমরা কি ভ্যালু অবজেক্টে ডেটা পাঠাতে পারি। ঠিক আছে, আর এছাড়া কী আছে আমরা স্ট্যাটাস বলে এখানে আমরা স্ট্যাটাস ইউজ করতে পারি, এবং যেরকম টাইপের আমরা স্ট্যাটাস দিতে চাইবো সেই হিসাবে স্ট্যাটাস আমাদের এখানে আপডেট হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের স্টোরিটা। এবার এখান থেকে আমরা কি করব, ধরো এখানে তুমি একটা নাম পাঠাতে চাইছো, তো এখানে কনস্ট লেখো বার লেখো হোয়াট এভার, তো কনস্ট লেখাটা একটা গুড প্র্যাকটিস। তো এখানে মনে করো নেম পাঠাতে চাইছো, ঠিক আছে, নেম পাঠাবার জন্য এখানে কী হচ্ছে এই যে কোয়ারি মানে রিকোয়েস্ট ডট কোয়ারি, রিকোয়েস্টের পরে কী হচ্ছে একটা অবজেক্ট আছে যেটার নাম হচ্ছে কোয়ারি। দেখো এখানে রিকোয়েস্টের পরে এনি কিছু বলছে, এখানে কোয়ারি স্ট্রিং একটা রয়েছে, তো এরকম টাইপের বিভিন্ন রকমের অবজেক্টস আমার রয়েছে। ঠিক আছে, এবার এখানে কোয়ারি নেম পাঠাবো, তো এবার পাঠাবো কী করে এবং সেটাকে কী করে দেখাবো, তাহলে হ্যালো এখানে আমরা করবো কি এখানে দেখাবো নেম, তো হ্যালো নেম এইভাবে আমরা এখানে দেখাতে পারি। এবং এইটার না থাকলে পরে আমরা এখানে আমাদের ইচ্ছে মতন মাই অ্যাপটাও দেখাতে পারি। তার মানে বেসিক্যালি কী দাঁড়ালো, এটা একটা অপশনাল দাঁড়িয়ে গেলো যেখানে এটা দেখালো। এবার হচ্ছে কি নেম যদি দেখাতে, এখানে নেম সৌম্য SOUMYA SOUMYA সৌম্য, তো যেই মোমেন্টে সৌম্য দিলাম দেখো হ্যালো সৌম্য চলে আসলো। মানে কোয়ারি যেরকমভাবে কোয়ারি প্যারামস রান করে, হ্যাঁ এটা বেসিক্যালি কোয়ারি প্যারামিটার যেটা কিনা পাঠানো হচ্ছে। তো সেই কোয়ারি প্যারামিটার পাঠাবার সহজ উপায় হচ্ছে এটা, কোয়ারি এইভাবে পাঠাতে পারি, অথবা তুমি এখানে নেম করে ডট নেমও করতে পারতে, একই আউটপুট পেয়ে যেতে। এটা পাঠানো হলো, আর যদি এখানে কিছু না পাঠানো তো তাহলে মাই অ্যাপ যেরকম লেখা আছে সেরকম চলে আসবে। ঠিক আছে, এটা আর এগুলো না থাকলে এখানে একটা। ঠিক আছে, তো এই হচ্ছে কোয়ারি প্যারামিটার। এবার এখানে একটা ব্যাপার রয়েছে, এটা হলো কোয়ারি প্যারামিটার যেটা কিনা আমাদের ফার্স্ট অবজেক্ট। সেকেন্ড অবজেক্টের ক্ষেত্রে আমরা মানে সেকেন্ড অবজেক্ট ঠিক নয়, আপাতত আমরা এখানে আর একটা ইউআরএল ক্রিয়েট করছি। আর একটা ইউআরএল তৈরি করতে এখানে করছি কি ফার্স্ট ইউআরএলটা হচ্ছে হোম, তাহলে আমরা এখানে ফার্স্টেরটা যেটা করলাম সেটার নাম দিলাম হ্যালো হোম পেজ। ওকে, তারপরে হচ্ছে আমি দিচ্ছি অ্যাবাউট পেজ। এখানে আমরা অ্যাবাউট করে এখানে পাথ সেট করলাম, এখানে দুটো প্যারামিটার রয়েছে যেখানে যথারীতি এখানে যদি আমি অ্যাবাউটে যদি যাই মানে আপাতত ফার্স্টে এটা শেয়ার করি চেক করি, এটা হোম পেজ হ্যালো হোম পেজ, তারপরে স্ল্যাশ অ্যাবাউট ডবল হয়ে গেছে করলাম, অ্যাবাউট পেজ চলে আসলো। তো এবং অবভিয়াসলি যদি আমি এখানে এরপরে নেম বসিয়ে দিই তাহলে সেই হিসাবে নামটাও শো করছে। ঠিক আছে, তার মানে একটার ভিতরে আরেকটাকেও কল করে নেওয়া যাবে। একটার ভেতরে আরেকটাকেও কল করে নেওয়া যাবে। একটার ভেতরে আরেকটা কি কল করছে, অ্যাবাউট আমরা ফার্স্ট অ্যাবাউট পেজে গেলাম, অ্যাবাউট পেজের ভেতর থেকে আমরা তো তাহলে কোয়ারি প্যারাম দিয়ে ওইটাকে রান করালাম প্রথমেরটাকে আবার। দেখো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এটা আমার দেওয়ার রয়েছে, তাই না দিলেও অসুবিধা নেই। এটা বেসিক্যালি কী হচ্ছে আমাদের এখানে একটা অপশান তৈরি করে রাখা আছে রিকোয়েস্ট বলে। ঠিক আছে, যদি এখন না দেওয়া থাকে তাহলে আর কোনোভাবেই এটা আউটপুটে আর আসবে না। ঠিক আছে, কী হলো প্রবলেম, ক্র্যাশ খেলো কেন? ওই স্যার নেমটা কেটে গেছে, আপনি স্যার নেমটা ডিফাইন করেননি। আচ্ছা, প্রথমেরটাতেও ডিফাইন করেন।
তো এখানে এইভাবে আমাদের ডেটাগুলো এসে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দুটো পরপর ইউআরএল তৈরি করছি। এই হচ্ছে বেসিক্যালি আমাদের মোটামুটি এপিআই, একটা বেসিক সিম্পল এপিআই হিসেবে আমরা এইভাবে ইউজ করতে পারি, ঠিক আছে। এবার ব্যাপার হয় কি, অনেক সময় আমরা কোনো প্রোডাক্টের ক্ষেত্রে যে এপিআই লেভেলটা ইউজ করি সেটা আমরা পরের দিকে যাব। এখন মেনলি কী আছে, এইখানে আমরা যদি এই যে ভ্যালু যেটা আছে এটাকে আমরা যদি দেখাতে হয়, নর্মাল টেক্সট ভ্যালু যদি আমাদেরকে দেখাতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা জেনারেলি সেন্ড অ্যাপ্লাই করি, যেখান থেকে আমরা এখানে টেক্সট ভ্যালু পাঠাতে পারি, অথবা সেন্ড ফাইল যদি বলি, ঠিক আছে, সেটাও একটা ব্যাপার আছে, যেখান থেকে আমরা ফাইলের পাথ এরকমভাবে অপশানস রয়েছে যেটা আমরা পাঠাতে পারি। মানে এখানে কী আছে, পাথ দিয়ে আমরা ফাইল পাথ আমরা মেনশন করতে পারি, এবং সেই ফাইল পাথ মেনশন করে সেখান থেকে ফাইল ডেটা আমরা শো করাতে পারি, একটা মানে ফাইল যেটা শো করাতে চাই পেজের মধ্যে, ঠিক আছে। এখানে দেখা যাক, এখানে এটাকে পেজ ডট এইচটিএমএল, দেখি পেজ ডট এইচটিএমএল শো করানো যায় কিনা। ওকে, পেজ ডট এইচটিএমএল ফাইলটাকে এখানে শো করানো হলো। তাহলে রেজ ডট সেন্ড করে সেন্ডের মানে প্রথমে আমাদেরকে পাঠাতে হবে যে পেজটাকে আমি দেখাবো সেইটা, দিয়ে রুট করে পাবলিক, আচ্ছা মানে ওই ফাইলটার রুট কোনটা, যে ফাইলটা থেকে এসেছে সেই ফাইলটার মানে ফোল্ডারটার নাম দিতে হবে রুটে, মানে বেসিক্যালি কোন ফোল্ডার থেকে এই ফাইলটা শো করবে সেটা অ্যাকচুয়ালি চেক করবে, সেটাকে রুটে দেবো আর ফাইলটার নামটা প্রথমে দিয়ে দেবো। হ্যাঁ, বেসিক্যালি এখানে আমরা অন্য ফোল্ডারেও থাকতে পারে, এই টেমপ্লেট যে ব্যাপারটা এটা আমার অন্য জায়গাতেও থাকতে পারে। তো এটা সেন্ড ফাইল হচ্ছে কি, বেসিক্যালি এটা কী কারণে এটাকে এখন এটাকে ইন্ট্রোডিউস করেছে, কারণ বেসিক্যালি কী হচ্ছে, যত ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক আছে, যেমন রিয়্যাক্ট, অ্যাঙ্গুলার ফ্রেমওয়ার্ক যেগুলো রয়েছে, সেই ফ্রেমওয়ার্কে যখন কিনা একটা সার্ভার সাইড রেন্ডারিং করে তখন এক্সপ্রেস জেএসকে ইউজ করে। আর এক্সপ্রেস জেএস কী করে, অ্যাকচুয়ালি কী করে, একটা যে ফাইল জেনারেট হয় সেই ফাইলটাকে এইভাবে সেন্ড করে, ঠিক আছে, মানে সার্ভার সাইড থেকে। তো সেই কারণের জন্য এই প্রসেসটা অ্যাপ্লাই করা, যে এখানে যেরকম টাইপের ইউআরএল আসবে সেই ফাইলটাকে সেই পাথ থেকে তুলে শো করাবে। বেসিক্যালি কী হচ্ছে, এখানে যদি মনে করো মাল্টিপল ফাইলস থাকে, সেই মাল্টিপল ফাইলসগুলোকে যেরকম রিকোয়েস্ট আসবে সেই রিকোয়েস্ট অনুযায়ী পাঠাবে, ঠিক আছে। এই একটা ব্যাপার। কিন্তু অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমরা চাই এখানে ডাইনামিক টাইপের কোনো ফাইল পাঠাতে, যাতে কিনা আমাদের পেজের ডিজাইনটা আমরা করতে পারি। কারণ সার্ভার সাইড অ্যাপ্লিকেশন যখন আমরা বানাই, ঠিক আছে, সার্ভার সাইড অ্যাপ্লিকেশন বানাতে গেলে কিন্তু আমাদের হয় কি, সার্ভার সাইড থেকেই কিন্তু আমরা দু রকম জিনিসই আমরা পাঠাতে পারি, এপিআইও পাঠাতে পারি, অথবা আমরা কমপ্লিটলি পেজ এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট সমেত রেন্ডার করেও পাঠাতে পারি, ঠিক আছে। এবার তাহলে সেটা যদি আমি করতে চাই, তাহলে সেইভাবেটা করবো কীভাবে। এবার সেই কাজটা যদি আমরা করি, তো সেই কাজটা করার জন্য আমাদের এখানে এক্সপ্রেস জেএস ডকুমেন্টেশনে যদি যাই, এইখান থেকে স্ট্যাটিক ফাইল, এই যে অপশানসটা রয়েছে এখানে অপশানস দেওয়া রয়েছে, এখানে স্ট্যাটিক, রুট, এবং এখানে অপশানস মানে কী কী টাইপের অপশানস আমরা বানাতে পারি, এবং কতগুলো টাইপের আমাদের স্ট্যাটিক ফোল্ডার বানাতে পারি, যেটাকে কিনা পাবলিক ডেটা শেয়ার করা যেতে পারে, ঠিক আছে। অথবা আমরা যদি কোনো পার্টিকুলার পাথের মধ্যে যদি আমরা কোনো ফাইল দেখাতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা পার্টিকুলার পাথকে আমরা মেনশন করতে পারি। এরকম অনেক ব্যাপার এখানে অপশানস দিয়ে রেখেছে, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্যাটিক ফাইল দেখাবার জন্য। এবার ব্যাপার হচ্ছে কি, শুধু স্ট্যাটিক ফাইল দিয়ে তো আমাদের অ্যাকচুয়ালি কাজ হবে না, এখানে আমাদের আরও কিছু লাগতে পারে, যেমন কিনা আমাদের একটা এখানে যেমন কী হচ্ছে, বিভিন্ন রকমের প্রসেসে আমরা ডেভেলপমেন্ট যদি দেখতে চাই, যেমন কিনা এখানে যখনই আমরা অ্যাপ্লিকেশন করি, তো অ্যাপ্লিকেশন করার জন্য এমভিসি স্টাইল স্ট্রাকচার দরকার পড়ে। তো এইখানে একটা এমভিসি স্টাইল স্ট্রাকচার এখানে দেওয়া রয়েছে, যেখানে কন্ট্রোলার রয়েছে, ভিউ রয়েছে, বাট মডেলটা এখানে অ্যাবসেন্ট হয়ে আছে। তো এই ধরনের যে স্ট্রাকচারটা রয়েছে, এখানে ভিউ পার্টটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, এখানে বিভিন্ন রকমের টেমপ্লেট সেকশন নিয়ে আমরা কাজ করতে পারি। এবার বেসিক্যালি কী হচ্ছে, যখন আমরা এইখানে যাই, এইটার মধ্যে একটা জিনিস রয়েছে যেখানে এটা একটা কোড ইউজ হয়, এক্সপ্রেস জেনারেটর, ঠিক আছে।
আমি যদিও এক্সপ্রেস জেনারেটর দিয়ে এখন আপাতত অ্যাপ্লিকেশনটা রেডি করছি না, কাস্টমাইজ হতেই যাচ্ছি। তো আমাদের এই যে এক্সপ্রেস জেনারেটর বা এক্সপ্রেস মডিউল বিভিন্ন রকমের চালালে কি হবে? এক্সপ্রেস জেনারেটর চালালে কি হবে? কিছু হবে না, আমাদের পুরো স্ট্রাকচার তৈরি করে দিয়ে দেবে, একটা বেসিক মানে স্ট্রাকচার। যেটা আমরা ম্যানুয়ালি করছি সেটা আমরা করতে পারবো না, পুরো কমপ্লিট অ্যাপ দিয়ে দেবে। না না, যেটা ম্যানুয়ালি করছি সেটা সেটাই আমাদের তৈরি করে দিয়ে দেবে, মানে আমি বেসিক। সেটাই বললাম যে পুরো স্ট্রাকচারটাও রেডি করে দিয়ে দেবে এক্সপ্রেস জেনারেটর। এবার ব্যাপারটা হচ্ছে কি, প্যাটার্ন সব কিছুই লেখা থাকবে। হ্যাঁ মোটামুটি রেডি করা থাকবে, এবার তোমার ইচ্ছা মতন তুমি সেটাকে ইমপ্লিমেন্ট করবে। তাতে সুবিধাটা কী হচ্ছে যে এইখানে জিনিসটা রেডিমেড তৈরি করে দেবে। এবার এক্সপ্রেস জেসের বিউটিটাই এত সুন্দর যে এখানে তুমি তোমার ছোট্ট থেকে ছোট্ট অ্যাপ্লিকেশন, বড় থেকে বড় অ্যাপ্লিকেশন তুমি তোমার ইচ্ছা মতন কাস্টমাইজ করতে পারো। এবার সেই কারণেই আমি এইভাবে দেখাচ্ছি, বাট এটাও দেখানো যেতে পারে। তো এখানে বেসিক্যালি কী হচ্ছে, এখানে বিভিন্ন রকমের অপশানস পুরো তৈরি করা রান্না হয়ে যাবে। মানে এখানে বেসিক্যালি তোমার প্যাকেট পেয়ে যাবে প্রসেসড ফুড, জাস্ট তুমি ওটাকে একটু গরম করে নেবে। একটা ওই দোকানে বিরিয়ানি অর্ডার দিয়ে খাওয়ার, একটা ঘরে বানিয়ে খাওয়া। তো ঘরে বানানো ঠিক আছে। তো সে দুটোই শিখবে, দোকানের বিরিয়ানিও খাওয়া শিখবে। তাহলে কী হবে, প্রসেস ফুডটা কীরকম প্রসেস হয়ে আছে, তারপর সেটাকে কী করে নিজের একটু নেড়ে ঘেটে নিতে হবে, সেটা তো বুঝতে হবে। তো এবার অবভিয়াসলি এইটা যেটা স্ট্রাকচারটা বানানো আছে বা হচ্ছে, সেটা অনেক বেটার স্ট্রাকচার থাকবে। এবার ঘটনাটা হচ্ছে কি, যখনই কিনা আমরা এখানে ভিউ পার্টটা ইউজ করবো না, এর একটু ভিউ পার্টটা একটু ট্রিকি হবে। কেননা এর যে ভিউ পার্টটা হবে সেটা হবে মেন পাতের মধ্যে, কারণ এটাও অ্যাকচুয়ালি রিকোয়ার্ড, এই মানে সোর্সটা শুধু বাদ যাবে, ঠিক আছে, কিন্তু ভিউ পার্টটাও থাকবে, কেন যেহেতু এটা পাবলিক রিসোর্সের সঙ্গে কানেক্টেড, ঠিক আছে হবে। তো এবার বেসিক্যালি কী হচ্ছে, এই ভিউ পার্টটাকে কানেক্ট করবো এইখানে অ্যাপের সঙ্গে। এবার এটাকে এবার এখানে কী হচ্ছে, অ্যাপ ডট ইউজ করে এখানে আমরা করতে চাইছি টেমপ্লেট ইঞ্জিন। এই জায়গাটার জন্য আমার একটু প্রবলেম হবে। এই টেমপ্লেট ইঞ্জিন, এখানে এই যে টেমপ্লেট ইঞ্জিন, ঠিক আছে, এই টেমপ্লেট ইঞ্জিনে এখানে কী হচ্ছে, সেট টেমপ্লেট ইঞ্জিন, এখানে পাক বলে একটা টেমপ্লেট অপশান আমাদের ইউজ করার দরকার পড়ে, ঠিক আছে। এবার পাকটা হচ্ছে কীরকম, আমরা যে এসটিএমএলগুলো লিখি সেই এসটিএমএলটাকেই আমরা বেসিক্যালি আমরা লিখবো পাইথনের মতন করে। পাইথনের মতো করে? আচ্ছা, এসটিএমএল এর সিনট্যাক্সটাই হয়ে যাবে পাইথন সিনট্যাক্সের মতন অনেকটা। তাতে কী হবে, আমাদের কোডটা অনেকটা শর্ট হয়ে যাবে, লিখতে অনেক সহজ লাগবে। এই যে অনেকটা এরকম টাইপের, ঠিক আছে। এবার দেখা যাক কীরকম জিনিসটা, কীরকম মজা। এখানে অ্যাপ ডট সেট ভিউ ইঞ্জিন ডট পাক, এইটাকে অ্যাকচুয়ালি আমরা ইউজ করতে চাই। তো সেখানে পাকটা ওদের ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ পাক হচ্ছে অ্যাকচুয়ালি একটা ল্যাঙ্গুয়েজ। এরকম টাইপের অনেক রকমের আছে, যেমন একটা পাক আছে, একটা ইজেস আছে, হ্যান্ডেলবার আছে, এরকম বিভিন্ন রকমের যত টেমপ্লেট ইঞ্জিন আছে, মোটামুটি অলমোস্ট সমস্ত রকম টেমপ্লেট ইঞ্জিনই এর মধ্যে সাপোর্ট করে। এক্সপ্রেস জেসের বিউটিটা হচ্ছে এটাই। তো এখান থেকে বেরিয়ে এখানে এটাকে সেট করলাম, ঠিক আছে। এবার এটাকে সেট করার পর এখানে সেট করার পর কী করছি, ইউজ সেট ভিউ ইঞ্জিন পাক। তো এখানে পাকটা আসলো, আর এখানে আমাদের পাকটা ইনস্টল হয়ে যাচ্ছে, ঠিক আছে, কারণ এটাকেও দরকার আমাদের পাকটা এখানে প্রোডাকশন ভার্সনে, ঠিক আছে। আর এখানে এটা চলে আসলো, তাহলে এখানে আমাদের পাকটা হলো, ওকে। এবার পাক তো হলো, কিন্তু এখানে কী হচ্ছে, আমাদের
অ্যাপ ডট সেট ভিউজ কোন ফোল্ডারের মধ্যে এই ভিউজটা শো করবে, ঠিক আছে। এখানে ভিউজ বলতে বেসিক্যালি মানে আমাদের ভিউটা কোথায় সেট করবে, ঠিক আছে। আর তারপরে পার্ট ভিউজ যে ফোল্ডারটা আছে ওটার নামে কি ওই দুটো, মানে এটা না না দুটো কেন? এখানে এখানে ভিউজটা হচ্ছে বেসিক্যালি ভিউজ বলতে এখানে বেসিক্যালি মানে টাইপ বোঝাচ্ছে, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি টাইপ বোঝাচ্ছে যে কোন মানে ফোল্ডারটার মধ্যে। এমভিসি কি ব্যাপারটা, হ্যাঁ মানে ওই যে এমভিসি যে ব্যাপারটা বলছিলেন না, হুম সেই 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 স্ট্রাকচারই আস্তে আস্তে করছি। সেই স্ট্রাকচারে। আচ্ছা আচ্ছা, তো এখানে বেসিক্যালি কী হচ্ছে ভিউজের ভিউ ভিউ বলে ফোল্ডারটা হচ্ছে, ঠিক আছে। এই ভিউজের জায়গায় আমরা টেমপ্লেটও নাম রাখতে পারি, TMPLA টেমপ্লেটও রাখতে পারি। তাহলে এখানে কী হবে, এই ভিউজের জায়গায় এটা টেমপ্লেট হয়ে যাবে। মানে একটা টাইপ বোঝাবো আর একটাতে ফাইলের নামটা। একটাতে হচ্ছে টাইপ বোঝাচ্ছে আর একটাতে হচ্ছে ফাইলের ফোল্ডারের নাম বোঝানো হচ্ছে, এই ফোল্ডারে গেলে ওইটা পাওয়া যাবে ফাইলটা। তো এবার বেসিক্যালি কী হচ্ছে, এখানে আমাদের একটা ইন্ডেক্স ডট PUG পাগ। এবার এইখানে ইন্ডেক্স ডট পাগ এবার কী হচ্ছে, এইখানে যেহেতু আমরা HTML সিনট্যাক্স ইউজ করব, তো এখানে মেনলি ব্যাপারটা হচ্ছে কি টেমপ্লেটস যখনই করা হচ্ছে না, এখানে ডিজাঙ্গোর একটা ফোল্ডার টাইপ এখানে শেয়ার করছে, যে কারণে এখানে নর্মাল HTML দিতেই ডিজে বলে একটা অপশান আসছিলো, ঠিক আছে। তো ডেফিনেটলি আমাদের আপাতত টেমপ্লেটস বলে না রেখে এটাকে ভিউজই করি, তাহলে কী হবে, আমাদের এখানে কমসে কম একটু কিছু স্ট্রাকচার দিয়ে দেবে কুইক, যেটা আমাদের সুবিধা হবে। ডিজাঙ্গো তো স্যার জানি না, ডিজাঙ্গোর দরকার নেই, এটা হচ্ছে পাগ। ডিজাঙ্গো দিয়ে কি হয় আমাকে একটু বলবেন, শুনেছি আমি। ডিজাঙ্গো দিয়ে এটা যেটা কিনা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে যে কাজটা করছি সেটাই সেম ডিজাঙ্গো দিয়ে হয়। ওকে ওকে। অবশ্য ডিজাঙ্গোটা ঠিক আমরা নোট.js দিয়ে যেটা করছি সেটা নয়, নোট.js দিয়ে যেটা করছি সেটা দিয়ে হয় ফ্লাস্কের অ্যাপ্লিকেশন, ফ্লাস্ক বলে একটা অ্যাপ্লিকেশন আছে, নাম হচ্ছে পাইথন ফ্লাস্ক, FLASK এই নামে হচ্ছে অ্যাকচুয়ালি লাইব্রেরিটা। তো পাইথন ফ্লাস্ক আর এই জাভাস্ক্রিপ্টের নোট.js অলমোস্ট সেম, আচ্ছা ঠিক আছে, অলমোস্ট সেম। কিন্তু এবার ফ্লাস্ক আর নোট.js সেম, কিন্তু এবার ফ্রেমওয়ার্ক লেভেলের দিক দিয়ে বলতে গেলে এর একটা ধরো গিয়ে এর একটা মানে জাভাস্ক্রিপ্টের উপর একটা CMS রয়েছে যার নাম হচ্ছে ঘোস্ট বলে একটা CMS রয়েছে জাভাস্ক্রিপ্ট, মানে এক্সপ্রেস.js ব্যাকএন্ডে, বাট প্রপার একটা স্ট্রাকচার দিয়ে অ্যাডমিন প্যানেল, প্রাইমারি একটা অ্যাডমিন প্যানেল দিয়ে একটা অপশানস রেখেছে যেটার নাম হচ্ছে ঘোস্ট.js। মানে আছে অনেক কিছু, PHP-তে সেটা রয়েছে তোমার ঘোস্ট.js, ঘোস্ট.org, ঠিক আছে, যেটা হচ্ছে ঘোস্ট.js। তো এটা বেসিক্যালি আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে হেল্প করে। সরি, এটা মনে হয় নয়, ঘোস্ট.js, ঘোস্ট.org দেখছি, GHOST ঘোস্ট.js, ওইটাই খুলছে তো। ট্রাই ঘোস্ট, ওকে, এটাই হবে হয়তো। তো আগে অন্যরকম ডিজাইন ছিল, অনেকদিন এই সমস্ত জিনিসটা দেখিনি বলে সেখানে। তো বেসিক্যালি কী হচ্ছে, এখানে ঘোস্ট যেটা আছে এটা অ্যাকচুয়ালি একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম, যেটা কিনা পুরো স্ট্রাকচার রেডি করে কন্টেন্ট ভিউ সমস্ত কিছু ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড মোটামুটি কিছুটা তৈরি করে দিয়ে রাখে, যাতে কিনা কুইকলি আমরা অ্যাপ্লিকেশান লঞ্চ করতে পারি। এটাই হচ্ছে ঘোস্টের ব্যাপার স্যাপার, ঠিক আছে। তো সেই জিনিসটাই আমরা এখানে করতে পারি। এবার এই যে জিনিসটা যেটা আমরা করব, সেই সেম জিনিসটাই আমাদের থাকে ডিজাঙ্গোতে, ঠিক আছে। ডিজাঙ্গো একটা ওই রকম একটা পার্সিয়াল রেডিমেড একটা ওয়েব অ্যাপ্লিকেশন টাইপ, যেটাকে ইউজ করে আমরা
কুইকলি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারি। মোটামুটি কী হচ্ছে, একটা জিনিসকে খুব ভালো করে শিখলে মোটামুটি পার্সিয়ালি সমস্ত ল্যাঙ্গুয়েজই শিখে যাবে। তো এখানে মেনলি হচ্ছে কি আমাদের এটা অলমোস্ট জিনিসটা রেডি, ঠিক আছে। এবার আমরা এটাকে রান করি। রান করতে এবার ঘটনাটা হচ্ছে কি, এইখানে অ্যাকচুয়ালি এই যে ভিউজ যে ফোল্ডারটা, দেখি যে ভিউজ ফোল্ডারটা কেমন আসছে, মানে আদৌ পাচ্ছি কি না। এবার এটাকে পাওয়ার জন্য আমাদের এখানে এক্সপ্রেস জেএসের মধ্যে এইখানে কী হবে, রেস ডট রেন্ডার হবে এই ক্ষেত্রে, ঠিক আছে। রেন্ডার 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 রেস ডট রেন্ডার। তো এই রেন্ডারের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি পাগ ফাইলটারে বললাম, মানে এখানে এটাকে কল করলাম। তাহলে এইখানে আপাতত এই পাগের মধ্যে বডিতে কিছু লেখা নেই, ঠিক আছে। এখানে দেখি H1 ট্যাগের মধ্যে হ্যালো পাগ জেস, ওকে সেট করলাম। ওয়াহ, এসে গেছে, গুড। তাহলে এখানে আমরা পাগ জেস ফাইল পেয়ে গেলাম আমাদের মিনিমাম সেটিংসে, খুব হাই ফান্ডে কিছু করতে হলো না, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ভিউজ পার্টটা হয়ে গেল। এবার ব্যাপারটা হচ্ছে কি, তাহলে এখানে আমাদের এই ডেটাটা পেলাম। এবার ঘটনাটা হচ্ছে, যদি এবার আমাদের ফ্রন্ট এন্ড থেকে যদি ব্যাক এন্ডে যদি ডেটা পাঠাতে হয়, মানে বেসিক্যালি যেমন এইখানে যদি আমি নাম পাঠাই, তাহলে এখানে কি হচ্ছে, এটা আমাদের হলো সেকেন্ড পেজে রেন্ডারে অ্যাবাউট পেজ। তাহলে মানে যদি আমরা অ্যাবাউট পেজ পাঠাতে চাই, তাহলে এখানে আর একটা পেজ আমরা বানাতে পারি, পাগের একটা ফাইল বানাতে হবে, অ্যাবাউট ডট পাগ। স্যার এন হয়ে গেছে, অ্যাবাউট ডট পাগ। এবার এই পার্টটাকে ধরে আমরা এখানে এটাকে ফেললাম, এবং এখানে কি হচ্ছে অ্যাবাউট পেজ, ওকে। তাহলে এখানে কি করছি আমরা, এখানে অ্যাবাউট, তাহলে এখানে অ্যাবাউট পাচ্ছি, এখানে এটা পাচ্ছি, ঠিক আছে। এবার এইখানে বেসিক্যালি কী হচ্ছে, এটা হোম পেজ এই থাকলো, তাহলে এটা বেসিক্যালি হোম পেজ, ওটা অ্যাবাউট পেজ হয়ে গেলো। কিন্তু এবার ঘটনাটা হচ্ছে, দেখো এই জিনিসটাকে আমাকে বারবার করে লিখতে হচ্ছে, ঠিক আছে। এটা একটা প্রবলেম। তো এই প্রবলেমটাকে সলিউশন করা যায় কীরকম, আমি এই পুরো টেমপ্লেটের যে পার্টটা, মানে এটা একটা তো টেমপ্লেট, এই টেমপ্লেটের একটা পার্টকে আমরা করছি সুন্দরভাবে সেট করে দিই। কীরকমভাবে, এখানে একটা ফোল্ডার নিলাম যার নাম দিচ্ছি কমন। আমি এইভাবে স্ট্রাকচার করতে পছন্দ করি, হয়তো তুমি হয়তো অন্যরকমভাবে করতে পারো। এখানে কি করছি, বেস বা এখানে নাম দিই লেআউট, লেআউট ডট পিইউজি পাগ, ওকে। জাস্ট আমি এখানে ওখান থেকে তুলে এটাকে কপি পেস্ট করলাম, ওকে। এবার কি করছি, এইখানে নাম দিচ্ছি ব্লক, CONTENT কন্টেন্ট নাম দিলাম, ব্লক কন্টেন্ট, ওকে। জাস্ট এটা দিলাম, আর এখানে আর কিছু দরকার নেই, এটা দিলাম। এবার ঘটনাটা হচ্ছে কি, এবার দেখো এই যে দুটো পেজে যে লিখেছিলাম না, এইখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মতন এক্সটেন্ডস, EXTENDS এক্সটেন্ডস করে এখানে COMMON কমন স্ল্যাশ LAYOUT, মানে ফাইলের পাথটা দেওয়া হলো আর কি। ফাইলের পাথটা দিলাম এক্সটেন্ড করে, ওকে। এখানে এক্সটেন্ড দিলাম, দিয়ে এখানে কী করছি, ব্লক BLOCK ব্লক CONTENT কন্টেন্ট বসলাম। এবার হচ্ছে কি, এইখানে আমাদের এই ইন্ডেন্টেশনটা মাস্ট ইম্পর্ট্যান্ট। এবার এখানে করছি কি, জাস্ট এটা আমি রাখলাম, ঠিক আছে, সেভ করে দিলাম। এবার দেখো ইন্ডেক্স পেজ কিচ্ছু দেখতে পাচ্ছি না, ব্ল্যাঙ্ক হয়ে গেছে। কিন্তু তাই বলে এই নয় যে এর সোর্স কোড, যদি দেখো সোর্স কোড কিন্তু আমাদের তৈরি আছে, মিনিফাইড সোর্স কোড হয় এই যখন আমরা পাগে করি, কিন্তু খুব স্মার্টলি
এটা HTML রেন্ডার হয়। এবং HTML এর মধ্যে এখানে করছি কি হোম পেজ, এই হয়ে গেল আমাদের হোম পেজ, যেটা আমাদের শো করবে। আচ্ছা, মানে আমি একটাই জায়গাতে ওই টেমপ্লেটটা লিখে দিলাম, হুম লিখে দিয়ে ওই টেমপ্লেটটাকে আর একটা জায়গায় এক্সটেন্ড করে ওইটাকে কল করে নিয়ে, আর ওই ব্লকটার মধ্যে যেমন ব্লক কন্টেন্ট লিখে হুম তার মধ্যে H1 এ যেটা পাঠানো ছিল, এবার পেজ লেভেল থেকে ওটা H1 এ যেটা ইন্ডেক্স ডট পাথ বা অ্যাবাউট ডট পাথ থেকে ওই সেম জিনিসটা আমি লিখে দেবো, বাস হুম ওই করতে হবে। হুম বাহ, সেই এবার এখানে আমরা এটা দিলাম অ্যাবাউট পেজ চলে গেল। দারুণ ব্যাপার, মজাদার, দারুণ। দারুণ মজাদার জিনিস। এবার ঘটনাটা হচ্ছে কি, এটা তো হলো একটা জিনিস। এবার আমাদের এখানে প্রত্যেকটা পেজেই ডকুমেন্ট করে শো করছে, ঠিক আছে। এবার আমাদের চেষ্টা করতে হবে যাতে কিনা আমাদের পেজের নামটা ডাইনামিকভাবে শো করানো যায়, ঠিক আছে। এবার অবভিয়াসলি আলাদা আলাদা পেজ দরকার পড়লে তো করতেই হবে। এবার ইন জেনারেলি কী হয়, আমাদের এখানে কয়েকটা পেজ তৈরি করতে হয়। যেমন এখানে একটা এরর পেজ থাকে, RROR এরর ডট ইউজি পাগ, ঠিক আছে। মানে স্যার ফ্রন্ট এন্ড কোডটা পুরো পাগেই লিখতে হবে নাকি? আরও অপশান আছে। না না, মানে আমি জিজ্ঞাসা করছি, মানে আমাদের আজকে যেটা হচ্ছে সেটা অনুযায়ী কন্টেন্টের পুরো কোডটা আমরা পাগেই লিখবো। হুম আপাতত পাগে লিখছি। মানে যেমন এখানে আমরা TSX লিখি বা GSX লিখি, সেরকম এটাতে পাগ লিখতে হবে। হুম ওকে। আর এটা খুব স্মার্ট টেমপ্লেট হচ্ছে, খুব শর্টার জিনিস আর সিম্পলিফাই জিনিস। কন্টেন্ট এখানে H1, যদি কিনা কোনো রকম এরর যদি আসে এখানে আমরা RROR এরর পাবো। আর P ট্যাগের মধ্যে কিছু RROR ডট ME এরকম কিছু একটা অপশানস থাকে জেনারেলি। এবার এই যে সেটিংটা, এটা আমাদের এখানে করতে হয়, মানে সরি ওকে। তো এটা বেসিক্যালি কী হচ্ছে, আমাদের এরর হ্যান্ডলিংয়ের পার্ট। যদি কিনা কোনো রকম আমাদের এরর যদি আসে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এরর ডেটাটা পাঠাবো। ওকে, তো এবার ব্যাপারটা হচ্ছে রিকোয়েস্ট ডট রেসপন্স, এখানে এরর ডেটা যাওয়ার জন্য এখানে এরর আর এরর পেজের মধ্যে এরর কোড যাবে। ওকে, এবং এখানে কি হচ্ছে, এররের মধ্যে কী কী টাইপের ডেটা আমরা পাচ্ছি সেটা আমাদের একবার চেক করে নিতে হবে, ঠিক আছে। এবার এটা চেক করার জন্য জেনারেলি লগ কনসোল ডট লগ করে এখানে এরর যে ফিল্ডটা আছে এটাকে আমরা বসাচ্ছি। এখানে আমি ইচ্ছা করে একটু দিলাম, এতে কী হবে, আমাদের এখানে এররের যে প্রবলেম সেটা আসতে পারে। হ্যান্ডেলের জন্য বাট স্যার 500 500 বেসিক্যালি যখন কিনা সার্ভার ইন্টারনাল এরর হয় তখন 500টা আসে।
আদারওয়াইজ আমরা এখানে পেজ নট ফাউন্ড এই অপশানসটা আনতে চাইছি, বাট এই মুমেন্টে ঠিক মাথায় আসে না, কারণ এখানে এররটা ওয়াচ করার পর জেনারেলি আসা উচিত, সেই রকম কিছু আসছে না। কনসোলে এরর দেওয়া আছে না, কারণ এখানে বেসিক্যালি যখন কিনা কোনো পাথ পাবে না সেই মুমেন্টে আমাদের এখানে 500 এখানে ঢুকবে, তো সেই জিনিসটা এখনও তৈরি তৈরি হয়নি, তো ওটা দেখতে হবে, ঠিক আছে, ওটা পরে দেখবো। তো যাই হোক, মোটামুটি এররটাকে আমি এখনও হ্যান্ডেল করতে পারছি না। তো আপাতত মেন হচ্ছে আমাদের টাইটেলের পার্টটাকে, মানে পেজ টাইটেলের যে পার্টটা সেটাকে দেখি। তো এখানে কি হচ্ছে, পেজ টাইটেলের জন্য আমরা এখানে টাইটেল বলে আমরা এখানে একটা প্যারামিটার পাস করালাম, ঠিক আছে। এই টাইটেল এখানে ইকুয়াল দিয়ে অ্যাকচুয়ালি টাইটেল প্যারামিটার পাস হবে, পাস হবে। ঠিক আছে। এবং এই যে টাইটেল প্যারামিটার যেটা পাস হচ্ছে, এখানে কি হচ্ছে, এইখানেও আমরা টাইটেল পাস করালাম, ওকে। এবার বেসিক্যালি কী হচ্ছে, যদি কিনা আমরা ফ্রন্ট পেজে যাই, তাহলে কী হচ্ছে, কমপ্লিটলি ব্ল্যাঙ্ক, বোঝা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি কী আছে। এবার এই যে ডেটাটা, এই ডেটাটা আসবে কোথা দিয়ে, এইখানে যখন আমরা যাচ্ছি, এইখানে কি ভ্যালু পেয়ারিংয়ে এইখানে কী হচ্ছে, টাইটেল মাই অ্যাপ এই নাম দিয়ে দিচ্ছি, ওকে। তাহলে এই যে টাইটেল বলে যে প্যারামিটারটা আছে, এই টাইটেল প্যারামিটারটাই এখন ওপরে এবং এখানে, মানে ওখান থেকে ডাইরেক্ট আমরা মানে ডাইনামিক্যালি পাস করাবো ওই জায়গাতে। ওকে, ডাইনামিক্যালি ডেটা ভ্যালুটা পাস হচ্ছে। তাহলে এখানে কী আছে, কি ভ্যালু পেয়ারিংয়ে ডেটা এবং ভ্যালু পাস হয়ে যাচ্ছে ডাইরেক্টলি তোমার এই ক্ষেত্রে, ওকে, ওকে। তো এইভাবে বেসিক্যালি আমাদের কি ভ্যালু পেয়ারিংয়ে ডেটাটা পাস হলো। এবার যদি আমরা এখানে প্যারাগ্রাফে যদি কিছু বসাতে চাই, ঠিক আছে, এবার প্যারাগ্রাফেও হতে পারে এখানে দিস ইজ মাই, এইবার এখানে কী হচ্ছে, স্ট্রিংয়ের মধ্যে ইন্টিগ্রেট করব টাইটেলকে, তার জন্য আমরা এইভাবে করলাম, দিস ইজ মাই, this is my, this is মানে অ্যাপ নেম তারপরে পেজ, ঠিক আছে, ওকে, ইন্টারপোলেট করাচ্ছি, তাহলে কি হচ্ছে, খুব সুন্দরভাবে জিনিসটা শো করছে, দিস ইজ মাই অ্যাপ পেজ, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের এটা হলো। এবার ঘটনাটা হচ্ছে, মোটামুটি তো আমাদের এই জিনিসটা ঘটে গেল যা দরকার, ওকে। এবার কি বাকি রয়েছে, এখানে কোনো রকমের স্টাইলিং দেওয়া নেই, তাই না। এবার জেনারেলি আমরা করি কি, স্টাইল দেওয়ার জন্য আমাদের গেট বুটস্ট্র্যাপ থেকে আমরা বুটস্ট্র্যাপের সাপোর্ট নিয়ে থাকি জেনারেলি, ঠিক আছে। তো বুটস্ট্র্যাপের সাপোর্ট নেওয়ার জন্য আমরা জেনারেলি করি কি, এইখান থেকে বুটস্ট্র্যাপের লিঙ্কস ডাইরেক্ট এখানে ইউজ করতে পারি, অথবা আমরা বুটস্ট্র্যাপের একটা মিনিফাইড ফাইল আমরা ডাউনলোড করে রাখতে পারি। এখান থেকে ডাউনলোড অপশান এসে যাচ্ছে, এখানে কম্পাইলড ফাইল ডাউনলোড করব, হয়ে গেছে অলরেডি। এবার এখানে আমরা পাবলিক ফোল্ডারের ভেতরে যাব, গিয়ে ওপেন করছি, এখান থেকে এইখানে এটাকে এক্সট্রাক্ট করলাম, এইখানে এই দুটো ফোল্ডারকে কপি করে এখানে পেস্ট করলাম, ঠিক আছে, এবং বাকি সব উড়িয়ে দিলাম। ইনফ্যাক্ট শুধু তাই নয়, এখান থেকেও অনেকগুলো উড়িয়ে দেবো, এখানে শুধু রাখবো শুধুমাত্র বুটস্ট্র্যাপ মিন জেএস, সিএসএস, এটাকে বাদ দিয়ে আদার্স যত থাকবে, কী করলাম, এখানে সব সিলেক্ট করে শুধু এইটাকে বাদ দিয়ে বাকি সব ডিলিট। তো এখানে বুটস্ট্র্যাপ মিন সিএসএস থাকলো, আর এইখানে বুটস্ট্র্যাপ বান্ডেল মিন জেএস এইটাকে রাখবো,
আর বাকি সব ডিলিট করে দেবো। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের এই দুটো ফাইল জেনারেলি আমার লাগবে কাজে, বেসিক্যালি আমার ডিজাইন সাপোর্টের জন্য। আশা করি তুমি তো বুটস্ট্র্যাপের ব্যাপারে জানো না তেমন কিছু। বুটস্ট্র্যাপ বেসিক্যালি কী হয় আমাদের ডিজাইন করতে, ওই লেআউট ওয়াইজ ডিজাইনিংটা করতে হেল্প করে ভালো। তো এবার হচ্ছে কি এখানে আমরা লিঙ্ক ট্যাগ অ্যাপ্লাই করব, যেখানে আমাদের সিএসএস অ্যাপ্লাই করতে হবে। এবার বেসিক্যালি কী হচ্ছে, লিঙ্ক দিয়ে কেন করব? লিঙ্ক দিয়ে এই কারণে করব যে আমাদের এখানে লিঙ্কড হচ্ছে একটা এসটিএমএল ট্যাগ, যে এসটিএমএল ট্যাগের মধ্যে অ্যাকচুয়ালি সিএসএস অ্যাপ্লাই করা হয়। সিএসএস হ্যাঁ, লিঙ্ক দিয়ে অবশ্যই সেখানে রিয়েল স্টাইল শিট থাকতে হবে, এবং অবশ্যই তারপরে এখানে আমাদের সিএসএস ফোল্ডার মানে ফ্রন্ট স্ল্যাশ দিয়ে সিএসএস ফোল্ডার, দেন BOOTSTRAP বুটস্ট্র্যাপ মেইন সিএসএস এটা অ্যাটাচ করব, এবং এটা অ্যাটাচ করার পর এখানে স্ক্রিপ্ট ফাইল অ্যাটাচ করব, যেটা হচ্ছে JS/BOOTSTRAP বুটস্ট্র্যাপ মেইন ডট JS, বাট মাঝখানে একটা বান্ডেল বসবে। এই যে এখানে নাম আছে বুটস্ট্র্যাপ বান্ডেল। আচ্ছা আচ্ছা, bootstrap.bundle.min.js যা ফাইল আছে সেই ফাইল নামে বসবে, BUNDLE। ঠিক আছে, এই দুটোকে সেট করে একবার ফাইলটাকে চেক করো, দেখো চেঞ্জ হয়ে গেছে, সিনট্যাক্স চেঞ্জ হয়ে গেছে, মানে স্টাইলিং চেঞ্জ হয়ে গেছে লেখার। এবার ব্যাপারটা হচ্ছে কি এখান থেকে স্টাইলিং দারুণ এগোবে। মনে করো আমার এই মেনু বারটা দরকার, জাস্ট এটাকে কপি করলাম, করে আমরা এখানে করছি কি একটা ফাইল ক্রিয়েট করব, টপ সার্চ মডেল টপন্যাপ ডট পাগ, সব পাগ ফাইল, সব পাগ। এই হলো, এটাকে বসলাম, বসিয়ে এবার এটা কি হচ্ছে পাগ ফাইল, কিন্তু এসটিএমএলও কিছুটা সাপোর্ট করে, কিছুটা, পুরোপুরি না। ঠিক আছে, ইনক্লুড, ওটাকে ইনক্লুড করতে হবে, সেখানে স্পেলিং হচ্ছে INCLUD, ইনক্লুড কী আছে টপ ন্যাপ ডট টপ ন্যাপ, পাগের আর দরকার নেই, টপ ন্যাপ এসে গেছে। ঠিক আছে, কিন্তু এখানে এখানে কী আছে ড্রপডাউনে এসে গেছে, এই ড্রপডাউনটা এসছে শুধুমাত্র এই বুটস্ট্র্যাপটা অ্যাটাচ আছে বলে, এটা যদি অ্যাটাচ না থাকতো এটা আসতো না। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, প্রবলেম কী আছে, অ্যাকচুয়ালি আমাদের মেনু বারটা দেখার কথা ছিল, এখানে ড্রপডাউন লেখাটা দেখা দরকার ছিল, সেটা প্রপারলি আসেনি। কারণ বেসিক্যালি আমি বলেছিলাম যে এখানে HTML সাপোর্ট করছে ঠিকই, বাট এইখানে এইভাবে HTML প্রপারলি সাপোর্ট করে না, এটাকে পাগে কনভার্ট করতে হয়। তো এবার পাগে কনভার্ট করতে গেলে আমাদের তো ডেফিনেটলি অনেক টাইম লেগে যাবে, পাগের যে ফান্ডামেন্টাল আছে। তো HTML2 পাগ বলে অনেক ফ্রি অনলাইন টুল পেয়ে যাবে, যেখান থেকে ডাইরেক্টলি আমরা HTML ফেলবো, পাগে কনভার্ট করে দিয়ে দেবে। HTML দিলাম, পাগে কনভার্ট করে দিয়ে দিল। জাস্ট আমি এটাকে কপি করলাম, এখানে পেস্ট করব, হয়ে গেল আমাদের ডিজাইন কমপ্লিট। জাস্ট এবার এটাকে ফেলে এবার এখানে চেক করে নাও, প্রপারলি এসে গেছে। ঠিক আছে, এবার আর একটা ঘটনা আছে, যদি আমরা পেজের সেন্টারে যদি দেখতে চাই, তাহলে এখানে পেজের সেন্টারে দেখে নাও। ঠিক আছে, তারপরে যদি আমরা সমস্ত পেজের কন্টেন্টকে সেন্টারে আনতে চাই, সেটার জন্য TAINER কন্টেনার
এটা একটা ক্লাস নেম। এর জন্য অনেক বেশি সিনট্যাক্স লিখতে হতো, ডিপ, ক্লাস, কন্টেনার, বাট এখানে অত কিছু লেখার কোনো ব্যাপার নেই, জাস্ট ডট কন্টেনার লিখে দিলেই কাজ মিটে গেল। ঠিক আছে, সিএসএস তো অ্যাপ্লাই করো নিশ্চয়ই। রিয়াক্ট রিয়াক্ট নেটিভে তো সিএসএস তো অ্যাপ্লাই হয়, তো সেখানে তো সিএসএস তো এইভাবে লেখো তো মাঝে মধ্যে। হ্যাঁ, স্টাইল দিয়ে লিখতে হয় তো। তো এখানে বেসিক্যালি কী হচ্ছে, ডট ডট ক্লাস নেম হয়ে গেল, ক্লাস রেডি, কিচ্ছু দিতে হবে না। হয়ে গেছে পুরো কাজ। না না, আমি সে তো হয়ে গেছে, আমি বুঝলাম স্যার, আমি ওটা জিজ্ঞেস ওই করছি যে কি দিতে হবে না। ওই যে রেন্ডার হয়ে গেছে। হ্যাঁ, ডিপ নেম, ডিপ দিয়ে ডিপের মধ্যে ক্লাস দিতে হয় এখানে, মানে ডট দিয়ে কন্টেনার, মানে আমি হোয়াটএভার যেটাই নাম, আমি শুধু ডট দিয়ে মানে ক্লাস নেমটা মেনশন করে দিলে ওর পুরো স্টাইলিংটা উঠিয়ে নেবে। হ্যাঁ, স্টাইল উঠিয়ে নিয়ে পুরো সেটা বানিয়ে দিয়ে দিয়েছে। একটা জিনিস শেখার জন্য এটারই দরকার ছিল। ওকে, তো এখানে মেনলি কী হচ্ছে, জিনিসটা খুব কুইক রেডি হয়ে গেছিলো। এবং শুধু তাই নয়, শুধু এই পেজটার জন্য যে হয়েছে তা নয়, এটা অ্যাবাউট পেজের জন্য এই কাজটা তৈরি আছে। মানে এটা জেনারিক হয়ে গেল ওই উপরের ন্যাপ বারটা। হ্যাঁ, কারণ বেসিক্যালি জেনারিক হলো না, আমরা যেহেতু টেমপ্লেট বানিয়ে কাজটা করেছিলাম তার জন্য। মানে সব জায়গাতে এটা ইউজ করতে পারবে, মানে যেটা জেনারেলি অ্যাপ্লিকেশনের মধ্যে টপে যে সার্চ মডেলটা, সার্চ অপশনটা থাকে বা যে ড্রপ ডাউনস वगैरह গুলো থাকে সেইগুলোর জন্য। তাহলে এখানে বেসিক্যালি কী হলো, এবার আমাদের এইখানে যে ন্যাপবারের যে অপশানস, এখানে আমাদের ফার্স্ট পার্টটা হলো হোম। আমাকে একটা জিনিস বলুন, এই যে জায়গাটায় ন্যাপ বার লেখা আছে, ঠিক আছে, আমি ওখানে কোনো 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 ছোট ইমেজ লাগাতে পারবো? মানে ন্যাপবার বলে যেখানে লেখা রয়েছে লেখাটা, অবশ্যই। এখানে ন্যাবের পর কন্ট্যাক্ট পেজ, এইভাবে আমরা মোটামুটি পরপর 3টে পেজ বানিয়ে নিচ্ছি। তাহলে এখানে এটা আপাতত কন্ট্যাক্ট নেই, তাই কন্ট্যাক্ট শো করবে না। বাট আমরা যদি মনে করি কন্ট্যাক্ট শো করাতে, ঠিক আছে, যদি মনে করি পেজ বানিয়ে নেব, নিয়ে ওখানে না কন্ট্যাক্ট পেজ আর বানাবো না, মানে আপাতত বানানোর দরকার পড়বে না, কিন্তু কন্ট্যাক্টের কাজ হয়ে যাবে। ওই অ্যাবাউট পেজটা কি চালিয়ে দেওয়া যাবে? অ্যাবাউট পেজটাকে দিয়ে আপাতত কন্ট্যাক্টের কাজ চালিয়ে দিলাম। ওকে, কিন্তু এবার ব্যাপারটা আছে, যদি আমি এখানে এই কন্ট্যাক্টের যাকে আমি যদি এটাকে INDX এটা বসিয়ে যদি এখানে এটা করতাম, তাহলে কী হলো, টাইটেল কন্ট্যাক্ট নাম দিতাম, তাহলে এটা কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে। ওয়াও, ঠিক আছে, এবং এটা এই জন্য আমাদের আপাতত স্যার আমার একটা কোশ্চেন আছে, ওইখানে ইমেজ সাপোর্ট করবে? করবেন, ডেফিনেটলি করবে। এবং এখানেও আমরা আপাতত অ্যাবাউট পেজে ফাঁকি দিয়েছি। ওকে অ্যাবাউট চালিয়ে দিলে ওই অ্যাবাউট হয়ে যাবে। তো এখানে বেসিক্যালি অ্যাবাউট কন্ট্যাক্ট, মানে হোম অ্যাবাউট কন্ট্যাক্ট। ওকে, তো আপাতত সিঙ্গেল টেমপ্লেট দিয়ে আমাদের টেমপ্লেটের যে পার্টটা সেটা আমাদের রেডি হয়ে গেছে। ওকে, এবার তারপরে কী জানো, তারপর এই হয়ে গেল আমাদের রাউট অপশানসের ডাইরেক্ট ফাংশন এক্সিকিউশন, রাউট অপশান তৈরি হলো। ওকে, আর কি করার আছে, তুমি কিছু একটা বলছিলে কি আমাকে? আমি বলছিলাম যে ওই ন্যাপ বারের জায়গাটা ইমেজ লাগাতে। হ্যাঁ, ন্যাপ বারের জায়গায় এখানে তুমি এই যে ইমেজ, এখানে ন্যাপ বারের মধ্যে ন্যাপ বার লেখাটা কোথায় আছে, এইখানে, ঠিক আছে, ন্যাপ বার কথাটা লেখা আছে এখানে। এবার এই ন্যাপ বার যে জায়গাটা আছে এর সঙ্গে ইমেজটা একটা লাগাতে হবে, ইমেজ করে এখানে SRC করে, এবার তুমি যদি মনে করো এখানে লোকাল থেকে তুমি লাগাবে, তাহলে এখানে একটা ফোল্ডার বানিয়ে নিই,
IMGS ইমেজেস, সিম্পল একটা লোগো নিই, লোগো যে logo, যে কোনো PNG। একটা পিএনজি। হ্যাঁ, ঠিক আছে, এখানে জাস্ট কুইনটা ধরি, আর আমি লগ ইন করতে চাই না। লগ ইন করা যাবে না কোথাও। না, ডিলার করা যায় কিন্তু আপাতত করতে চাইছি না। ওইটাতে মনে হয় করতে দেবে। যাক ঠিক আছে, এখানে এটাকে ডাউনলোড করলাম, করতে পিএনজি চাইলাম, এপিএস ফোল্ডারে দিয়ে দিয়েছে। ইপিএসটা কি জিনিস স্যার? ইপিএস হচ্ছে ইলাস্ট্রেটর পেজ। আচ্ছা, জেপিজিটাকেই লাগিয়ে দিন। পিএনজি লাগাবো। শুধুমাত্র এতটা কেন ধরবো? ফটো পি নেগেটিভে দৌড়াদৌড়ি করছে। পেড অ্যাপ স্যার এটা? না না, ফ্রি। ফ্রি বলেই ডান দিকে অ্যাড চলছে। হ্যাঁ স্যার, এই যে এখানে অ্যাড চলছে। ও কাজ মিটে যায়। ওটুকু হলেই হবে। ঠিক আছে, আমাদের দরকার মিটে গেল। ঠিক আছে, তো এখানে আমাদের স্ল্যাশ IM IMG জি স্ল্যাশ IMGS স্ল্যাশ BIRD বার্ড আন্ডারস্কোর ট্যুর ডট পিএনজি। এবার লোগো উইথ একটা দিলে ভালো ভালো হয়। এখানে ধরো 50 পিক্সেল দিয়ে স্টার্ট করি, দেখি কতটা কি সাইজ হয়। ওকে, এতটা সাইজ দেখাচ্ছে। এবার এখানে 40 পিক্সেল দিই, ঠিকঠাক দেখাচ্ছে। 32। ওকে, এই হয়ে গেল। এবার এর সঙ্গে যদি এখানে স্যার ওর অপশনটা ওইটাও তো স্যার ক্লিকেবল হবে না? হুম হুম ফ্লাই অ্যাপ স্যার, ফ্লাই অ্যাপটা কেন দিলেন? নাম মানে স্যার এখানে আমাদের মানে স্ট্রিং কোন রকম এতে না দিলেও হবে, স্ট্রিং ফরম্যাটে না দিলেও হবে, এমনি দিয়ে দিলেই হবে।
এই তো স্ট্রিং ফরম্যাটে দিতে হলো, শুধু আমাকে কী করতে হলো, লাইন যাতে আমরা স্পেসটা পাই তার জন্য এখানে একটা পাইপ সাইন বসাতে হলো। হ্যাঁ ওকে, আমাদের জিনিসটা হয়ে গেল, ফ্লাই অ্যাপ। সেই তো এক্ষেত্রে করা অ্যাপ বানানো তো অনেক সহজ অন্যদের থেকে। সেটআপটা বসানোটাই একবার ব্যাপার। তার জন্য রেসিপি আছে, তার জন্য তো রেডিমেড রেসিপি তো আছেই, যেটা দেখতে পাবে পরবর্তীকালে। তো এই হলো মোটামুটি সেট আপ। কিন্তু স্যার মানে মোটামুটি মিড লার্জ সাইজের অ্যাপ তো এক মাসে বানিয়ে দেওয়া যাবে স্যার, এই যে এরকম ভাবে কোড লিখতে। হ্যাঁ, বেসিক্যালি স্মল মিড সাইজের অ্যাপ্লিকেশন তো আরামসেই তৈরি করা যায়। হুম, তো ব্যাকএন্ড লেখারও ঝামেলা নেই, এতেই ব্যাকএন্ডও লেখা হয়ে যাবে। হুম, এবার ব্যাপারটা হচ্ছে এই জিনিসটাই কমপ্লিকেট করা যেত। না না, সেটার দরকার নেই। না, কমপ্লিকেট করা যেত বলতে বেসিক্যালি এই জিনিসটাই কমপ্লিকেট ঠিক করে তো এই যে মাস স্ট্যাক ফুল স্ট্যাক এই যে এত যে গল্প বলবো, হ্যাঁ আলটিমেট তো লোকে বোঝা যায় যে কেন কোনটা কী কারণে কাজে লাগাবো, শুধু HR রাউন্ডের গল্প দিলেই হয়ে গেল। আচ্ছা স্যার, এই যে মার্ন স্ট্যাক যে করে, হুম মার্ন স্ট্যাকে তো মঙ্গো, এক্সপ্রেস, হুম রিঅ্যাক্ট, হুম নোড। হুম স্যার এক্সপ্রেসের মধ্যে তো নোড তো এক্সপ্রেসের মধ্যে তো নোড কাজ করছে, হুম আলাদা করে স্যার নোডে কি করে? এক্সপ্রেস জেসের মধ্যে নোট কাজ করে, হুম, নোট আলাদা করে কী কাজ করে? হ্যাঁ মানে যে মানটা যে নাম দিয়েছে নোডে কি হয় স্যার ওখানে? নোটটাই তো হচ্ছে মেন প্ল্যাটফর্ম। তো সেটা তো বটেই, সেটা তো নোডটা তো মেইন প্ল্যাটফর্ম, আমি তো সেটাই আপনাকে বলছি। এক্সপ্রেস দিয়ে ব্যাকএন্ড বানালো, রিঅ্যাক্টের ফ্রন্ট এন্ড বানালো, আর হুম নোডটা পুরো প্ল্যাটফর্ম প্রোভাইড করছে, আর যে মঙ্গোটা ডেটাবেস দিচ্ছে। হুম আলাদা করে স্যার নোড নোড করে লাফালাফি করে। আলাদা করে নোট নোট করে লাফালাফি করে জানে না বলে। নোট বলতেই তো এই তো যেটা আমরা করছি সেটাই নোট। এটাই তো নোড, আমি ওটাই বলছি, এটাই তো নোড স্যার। তাহলে হুম, আলাদা করে মান স্ট্যাক নাম দিল। মান স্ট্যাক বলতে ওই তো মঙ্গোডিবি, এক্সপ্রেস জেস, অ্যাঙ্গুলার নোট বা রিয়াক্ট নোট। মানে আমরা আলটিমেটলি এক্সপ্রেস আর রিঅ্যাক্টেই বানাতে হবে, ফ্রন্ট এখানে যেরকম আপনি এক্সপ্রেসের মধ্যেই লিখছেন, ওটা রিঅ্যাক্টে লেখা হবে, হুম ব্যাকএন্ডটা হবে এক্সপ্রেসে, বাস এইটুকু। হুম আর চলবে নোট প্ল্যাটফর্মের উপর, মানে বিল্ড কম্পাইল অ্যান্ড রান হবে নোট জেসের হ্যাঁ, উপর। নোড জেএসএর উপরে। জানি না বলে লোক যা খুশি বুঝিয়ে দিয়ে চলে যায়। কে কে বুঝাইলো? বললো বিরাট কিছু জিনিস, কে বলেছে? এই যারা জানে তারাই বলতো যে বিরাট কিছু জিনিস একটা। যারা জানে ওই রকম জানে, যারা জানে ওই রকম জানে। এই যে এই সমস্ত তোমার কোড ভিউ সোর্স, আচ্ছা সার্ভার অফ আছে, সার্ভার ডাউন ছিল। ডাউন করে রাখা আছে। হুম হুম হুম। এই যে সমস্ত কোড এইরকম অবস্থা, পুরো টোটাল কোডটা পুরো টোটাল কোডটা মিনিফাইড হয়ে রয়েছে। তুমি দেখবে গুগল সাইট করলেও এরকম দেখতে পাবে। কি করে করতে হবে এটা? হুম, কি করে করবো? ভিউ সোর্স করে ওটাকে চালিয়ে দিলেই হয়ে যাবে। গুগল যখন গুগলের পেজ যখন তুমি দেখবে, ভিউ সোর্স করলে এইরকম মিনিফাইড হয়ে রয়েছে সমস্ত কোড। এতে কী হয়, পেজ লোডিং তাড়াতাড়ি হয়। পেজ লোডিংয়ের জন্য আলাদা করে অপটিমাইজ করতে হয়, তো সেটা আর করতে হলো না, অলরেডি অপটিমাইজড। আচ্ছা
একবার দেখান তো এটা কিছু করার নেই, ইনস্টা। এটা কিছু করার নেই। এই তো সিম্পল পেজ ভিউ সোর্স করলে, এখানে ভিউ সোর্স আর র্যাপিং করলেই। আচ্ছা পুরোটা একটা জায়গায় চলে আসবে ছোট করে। আচ্ছা ওকে ওকে ওকে। বাট এইভাবে আমরা কোড পড়ে বুঝতে পারবো না, কোড পড়ে বুঝতে গেলে ইন্সপেক্ট এলিমেন্ট থেকেই বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই হচ্ছে মোটামুটি তোমার ওভারঅল পুরো জিনিসটা যেটা তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে আর কি। ওকে। মজা লাগছে না? আচ্ছা হেভি সুন্দর। আর একটু ঘুরিয়ে ফিরিয়ে বললে ভালো হতো। এই ঠিক আছে স্যার। মেন হচ্ছে কাজ জানলে পরে একই কাজকে অনেক রকমভাবে অনেক রকম পদ্ধতিতে ঘোরানো যায়। আর যারা জানে তারা জানে, যারা জানে না তারা জানে না। কিন্তু মেন হচ্ছে কি অধিকাংশ অনেককেই আমি দেখেছি যারা মানে অনেক জিনিসকে ঘুরিয়ে ঘুরিয়ে মানে এত পাকিয়ে ফেলে। এই যে বেসিক্যালি কী হচ্ছে, এই যে নাক্স জেস, ঠিক আছে, হ্যাঁ তুমি যদি নাক্স জেস করতে চাও, এই যে জিনিসটা যেটা আমরা করলাম, এটাকে যদি ওই নেক্সট জেস যদি যাও, এই সেম জিনিসটাই নেক্সট জেসে করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। এইটাই অনেক হচ্ছে বড়। এইটাই হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। মানে বুঝতে পারবে যে ডেভেলপমেন্ট হচ্ছে বিশাল একটা কিছু আলটিমেটলি। আর নেক্সট জেস আলটিমেটলি কী আছে, কিছুই না। ওর ফ্রন্ট এন্ডে রিয়াক্ট ফ্রেমওয়ার্ক দেওয়া রয়েছে, ব্যাক এন্ডে এক্সপ্রেসই চলছে একটা কমপ্লিট একটা প্যাকেজের মধ্যে, যেখানে এরা একটা নিজস্ব ডকুমেন্টেশন মানে একটা প্যাকেজিং করেছে। কিন্তু এই প্যাকেজিংয়ের মধ্যেই এত ঝামেলা যে এটার উপরে কাজ করতে গেলে অনেকে মাথায় হাত দিয়ে বসে থাকে, কারণ এটাকে কঠিন বানিয়ে ফেলেছে। কিন্তু এই জিনিসটাই যখন এইখানে করছি, একই জিনিস সিম্পলভাবে হয়ে যাচ্ছে। তাহলে কেন আমি শুধুমাত্র কমপ্লিট করতে যাবো? এ তো চাইছেই তো এটাকে কি, এটাকে চাইছে অ্যাজ এ ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। এটার মধ্যে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট করার চক্করে গিয়ে কী হচ্ছে, ওই রিয়্যাক্ট হ্যানা ত্যানা অনেক কিছু গল্প করছে। সেই সেম জিনিসটাই তো আমি এখানে খুব অপটিমাইজ হতে পারছি। তাহলে কেন শুধুমাত্র আমি এটাকে কমপ্লিট করব? হ্যাঁ, অবশ্য কিছু কিছু ক্ষেত্রে দরকার যদি পড়ে করা যেতে পারে, কিন্তু সেটাও খুব রেয়ার, মানে অতটাও দরকার পড়ে না। ঠিক আছে, কারণ এইখানে কী আছে, যদি কিনা তোমার এটা ওয়েবসাইট হয়, ঠিক আছে, যদি তুমি মনে করো এটা ওয়েবসাইট হিসেবে লঞ্চ করবে, তাহলে তোমার এই হিসাবেই মানে এই যে জিনিসটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট হবে, এইটাই তোমার হয়ে যাবে। হ্যাঁ এটাই তো মোটামুটি ফ্রন্ট পেজ রেডি হয়ে গেছে। ফ্রন্ট পেজ, ব্যাক এন্ড সমস্ত কিছু এখানে রেডি হয়ে যাবে। এই কারণে তো বলছি এই যে স্ট্রাকচারটা, এইটাকে বলা হয় মনোলিথিক আর্কিটেকচার। এই যে আর্কিটেকচারটা তৈরি হয়েছে এটাকে বলা হয় মনোলিথিক আর্কিটেকচার। আর ওই আর একটা যেটা আছে, যেটা কিনা এই এটারই একটা এপিআই ভার্সন করে এপিআইটাকে আলাদা রাখা, ফ্রন্ট এন্ডে রিয়াক্ট বা অ্যাঙ্গুলার ইউজ করা, ওইভাবে যখন কাজটা করা হয় তখন ওটা হয় মাইক্রো সার্ভিস বেস আর্কিটেকচার। ওইটা হচ্ছে কমপ্লিকেটেড, কিন্তু কমপ্লিকেটেড হলেও ওটার মধ্যে কিছু ফ্লেক্সিবিলিটি আছে। মানে সব কাজেরই কিছু অ্যাডভান্টেজ কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। তো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা। ঠিক আছে, আমি রেকর্ডিং আজকের মতন অফ করছি।